আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পদ্মার চরাঞ্চলে কমছেই না সন্ত্রাসীদের দৌরাত্ম্য, অনিরাপদ হয়ে উঠেছে 4 জেলার নদীপথ। যৌথ বাহিনীর অভিযানের পরেও ধরাছোঁয়ার বাইরে মূল ঠিকানা। রোজায় সারা দেশে অস্বস্তি ভোগ্যপণ্যের বাজারে। লেবু, শশা সাধারণের নাগালের বাইরে। খাতুনগঞ্জে প্রশাসনের অভিযান। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় দূষণ বেড়ে যাওয়ায় হুমকিতে জীববৈচিত্র্য। খরচ কমানোর জন্য ইটিপি ব্যবহার করছে না অনেক শিল্প কারখানা। কুড়িগ্রামের সীমান্তবর্তী গ্রামে রোবট সদৃশ বস্তু চলাফেরা নিয়ে চাঞ্চল্য। প্রতিবেশী দেশের গোয়েন্দা নজরদারি, বলছেন কেউ কেউ। বিজিবির ঘটনাস্থল পরিদর্শন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পদ্মা নদী ও চরাঞ্চলের সন্ত্রাসীদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। ধীরে ধীরে 4 জেলার নদীপথ এখন তারাই নিয়ন্ত্রণ করে। 1,500 সদস্য নিয়ে যৌথ বাহিনীর অভিযানের পরেও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা। প্রশাসন যদিও বলছে বিশেষ অভিযান ছাড়া এই সন্ত্রাসীদের নির্মূল সম্ভব নয়। অস্ত্র হাতে নদীপথে দিনে দুপুরে চলছে চাঁদাবাজি। প্রতিরোধ বা প্রতিবাদ কোনো কিছুরই কি সুযোগ নেই? এই সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা পাবনা, রাজশাহী ও কুষ্টিয়ার মধ্যবর্তী স্থান নাটোরের লালপুর চর এলাকা। আমরা ভেড়ামারা হার্ডিং ব্রিজ পয়েন্ট থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে, অর্থাৎ কুষ্টিয়ার শেষ সীমানায় বলা যায়। পাবনা, নাটোর এবং রাজশাহী, এটি নাটোর লালপুর চর বলে। এটি মূলত কাকন বাহিনীর যে মূল আস্তানা, সেই এরিয়াতে আমরা এখন অবস্থান করছি। নাসির সাহেবের কথা বলে, ঠিক আছে, ওরা কিছু লোকজন নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে যায়। সন্ত্রাসীদের এই সাম্রাজ্য একদিনে গড়ে ওঠেনি। অভিযোগ রয়েছে বিগত সরকারের আমলে এই সকল সন্ত্রাসীরা থাকতো রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায়। এমনকি পুলিশের উপস্থিতিতেই চলতো নৌপথে চাঁদাবাজি। বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে এই অঞ্চল জুড়ে। শুধু নদীতেই তাদের চলাচল সীমাবদ্ধ নয়। সন্ত্রাসীদের একজন জানান, অর্থের বিনিময়ে চরাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির কাজও করে তারা। কাকুন বাহিনী নদীপথে আপনার বিভিন্ন চর দখল, বালুর বিভিন্ন নৌকার থেকে টাকা আদায় করে, কাশবন দখল করে। নদীপথে হয় যেগুলো হয় আর কি, এগুলাই নিয়ন্ত্রণ করে। লোকালয়ে এসে সাধারণ মানুষের উপর কোনো ধরনের অত্যাচার বা কোনো রাজনৈতিক গ্রুপের হয়ে কাজ করে, এরকম কোনো শঙ্কা কাজ করে কি? হয়, অনেক সময় কিছু আতঙ্ক সৃষ্টি করতে হলেও করা লাগে, এটা পরিবেশ বুঝে। ধাম ধাম করে উঠে, তখন আমরা ভয় পাই, বুঝলেন। ওইদিকে ভারত কাছে, ওইদিকে শুনি অস্ত্র মেলা আমদানি, এই সব। নৌপুলিশও বলছে বাহিনীগুলোর নাম শুনেছে তারা, তবে অবাক করা বিষয়, তাদের কাছে নেই সন্ত্রাসীদের কোনো তালিকা। বাহিনীর তালিকাভুক্ত নয়, বাহিনীর নামে শুনি আর কি। যে রমজানের প্রথম দিনেই সারা দেশে চড়া নিত্য পণ্যের বাজার। গত সপ্তাহের তুলনায় প্রতিটি পণ্যই বিক্রি হচ্ছে বেশি দামে। 2 সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমানে 1 হালি লেবু স্থানভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 52 থেকে 70 টাকায়। বেগুন, কাঁচামরিচ আর শশার দামও ছাড়িয়েছে শতকের ঘর। ছোলা মানভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকায়। 300 টাকার নিচে মিলছে না ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। গরুর মাংসের দরও ঊর্ধ্বমুখী। বিক্রেতাদের দাবি, রমজানে সকল পণ্যের চাহিদা থাকে বেশি, তবে সেই তুলনায় সরবরাহ না থাকায় দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বাজার মনিটরিং এর দাবি জানান। রমজান আসলে তো দাম বাড়ে, সব কিছুর আমাদের চাহিদা বেড়ে যায়। আমরা যে জিনিসটা 1 সপ্তাহে কিনতে পারি, সে জিনিসটা আমরা বেশি করে নিয়ে রাখি, এর জন্য হয়তো দাম বাড়ে। দাম বাড়ার কারণে আমরা আগে যতটুকু কিনতে পারতাম তার থেকে এখন আরো কম কিনতে পারতেছি না। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দিন দিন বাড়ছে দূষণের পরিমাণ, আর এতে থমকে যাচ্ছে প্রকৃতির যে স্বাভাবিক প্রক্রিয়াটা। কিছু ক্ষেত্রে কারখানাগুলো নির্দিষ্ট প্রক্রিয়া মেনে পানি শোধন করে নদীতে ফেললেও সবটাই যেন লোক দেখানো। আর এতে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষ্যার পানি, যা ব্যবহার করে বিভিন্ন রোগবালাইও আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। শিল্পায়নের নামে নদীতে দেদারসে ফেলা হচ্ছে বিষাক্ত তরল। এতে থমকে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। বর্জ্যের দূষণে নদীর পানি আর পরিবেশ দুটোই পড়ছে মারাত্মক হুমকিতে। নারায়ণগঞ্জের তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠান প্রায় 350। কাগজে কলমে পানি শোধনের জন্য প্লান্ট স্থাপন করেছে অনেক প্রতিষ্ঠান। তবে খরচ কমাতে কেমিক্যাল বর্জ্য মিশ্রিত পানি ফেলা হচ্ছে ক্যানেলের মধ্যে। পরবর্তীতে সেই পানি গিয়ে পড়ছে নদীতে। একই প্রক্রিয়ায় নদীতে পড়ছে সিটি কর্পোরেশন আওতাভুক্ত বাড়িঘরের বর্জ্যও।
পার করছে সবাই মানে বিনোদনের জন্য, কিন্তু কেউ বিনোদন মানে নিবে কি, মানে দুর্গন্ধেই মানে সহ্য করতে পারে না। কোম্পানি পানিগুলো এখানে মানে বন্ধ করা যায়, তাহলে পানিটা সবসময় ভালো থাকবে। বর্ষাকাল সাধারণত খুব সুন্দর পানি থাকে। নদীতে মাছ থাকে না, নদীতে দুর্গন্ধ, পানির সমস্যা, এর কারণে এই রিপেয়ারিং করে ফেলাইলে এই সমস্যাটা থাকবো না। বিষাক্ত তরলের প্রভাবে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষার পানি, যা ব্যবহারের ফলে রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এই পানি আসার এই ভ্যাং করে দিচ্ছে, এই নদীর ডাইরেক্ট নদী থেকে পানি তুলতেছে। মানুষের ক্ষতি হইতেছে, বাচ্চা কাচ্চার ক্ষতি হইতেছে, সবাই অসুস্থ হইতেছে। পরিবেশ দূষণ রোধে বিভিন্ন সংস্থা কাজ করলেও কঠোর নজরদারির অভাবে সেগুলো তেমন কাজেই আসছে না বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এই কর্মকর্তা। জানান, শুধুমাত্র জরিমানা আদায় করে দূষণ ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। খাতার মধ্যে আইন লেখা হয়, আইনের কোনো বাস্তবায়ন নেই। এই অবস্থা চলতে থাকলে এখন তো গার্বেজ হয়েই গেছে। রোবট ডগ নাকি ভিন্ন কিছু? কুড়িগ্রামের সীমান্তবর্তী গ্রামের রাস্তায় রোবট সদৃশ বস্তুর চলাফেরা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়রাও ঘটনার পর থেকে আতঙ্কিত। কেউ বলছেন গোয়েন্দা নজরদারির জন্য ওপার থেকে পাঠানো হয়েছে যন্ত্রটি, কেউ আবার অতি প্রাকৃতিক কিছুও বলছেন। নিরাপত্তা জোরদারে ঘটনাস্থল এরই মধ্যে পরিদর্শন করেছে বিজিবি। রাতের অন্ধকারে গ্রামের বাজারে অদ্ভুত ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে রহস্যময় এক দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। চুরির হাত থেকে রক্ষা পেতে দোকানের সামনে সিসি ক্যামেরা বসিয়েছিলেন কয়েকজন। হঠাৎই মঙ্গলবার রাত ৩টার পর সেই সিসিটিভিতে ধরা পড়ে এমন দৃশ্য। যেহেতু নাইট গার্ড নাই, ওই জন্য সেফ রাখার জন্য সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। কারণ কালকে চেক করে দেওয়া হয় রাত ৩:৩৫ এমন একটা জিনিস গেছে, মানে যে ওটা আমিও দেখিনি, আপনিও দেখেন নাই, হয়তো বা কোনো মুভি টবি হইলেও দেখতে পারছেন। সীমান্ত এলাকায় যেটা কাজ করতেছে, এটা তো আতঙ্ক। আমরা সবাই এলাকাবাসী আছি, ইউনিয়নবাসী আছি, বর্তমানে এলাকা না ইউনিয়নবাসী, যেহেতু আমরা এই বাজারে ব্যবসা বাণিজ্য করে খাই। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কেউ বলছে রোবট, কারো দাবি এলিয়েন, কেউ আবার নিছক সাইকেল দাবি করছে নাকি রহস্যময় জন্তু নাকি জ্যান্ত প্রাণী। এ নিয়ে বচসা চলছে কুড়িগ্রামের ভুরুঙ্গামের উপজেলার সীমান্তবর্তী মিলনি বাজার এলাকায়। ভারতীয় সীমান্তের কাছাকাছি হওয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহে নতুন কোনো যন্ত্র ব্যবহার হচ্ছে কিনা সেই শঙ্কাও প্রকাশ করেন স্থানীয়রা। রোবটের মতো আর কি লাফায় লাফায় যায় আর কি। আসলে যে ওটা কি, আমরা তো ওটা মানে ক্লিয়ার না জিনিসটা যে আসলে ওটা কি। তার ওই 10-15 মিনিট পরে আর একটা মোটরসাইকেল গেছিল। এই জিনিসটা তো আমরা কোনোদিন দেখি নাই। এই জিনিসটা কোথায় থেকে আসলো, কিন্তু এলাকাবাসীর অধিকাংশ লোক চিন্তা চেতনা করতেছে যে হয়তো বা এটা ভারত থেকে পাঠাইছে, যে বাংলাদেশের কিছু খোঁজ খবর নেওয়ার জন্য। একটা রোবটের মতো আকার দেখা গেল রাত ৩:৩৫। এরই মধ্যে এলাকা পরিদর্শন করেছেন বিজিবি সদস্যরা, যদিও এখনই কোনো মন্তব্য করতে রাজি না তারা। এদিকে সাবেক এই সেনা কর্মকর্তার মতে এতে উদ্বেগের কিছু নেই। রোবট